বিশাখাপত্তনমের সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। তৃতীয় টেস্টের আগে বাকি রয়েছে এখনো 6 দিন। তার আগে চোটের জন্য অনিশ্চিত দলের তারকা ব্যাটার শ্রেয়স আইয়ার। তাহলে এই ম্যাচে কি জাতীয় দলের হয়ে অভিষেক হবে সরফরাজ খানের? চোটের জন্য অনিশ্চিত দলের তারকা ব্যাটার শ্রেয়স আইয়ার। এই নিয়ে আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি পুরন্দর চক্রবর্তীর কাছে। পুরন্দর, এই নিয়ে তোমার কি আপডেট রয়েছে? দেখো, তোমাকে প্রথমেই বলতে চাইবো যে তৃতীয় টেস্ট শুরু হচ্ছে রাজকোটে 15 তারিখ, এবং 15 তারিখ তৃতীয় টেস্ট শুরু হওয়ার পরে তারপরে চতুর্থ টেস্ট রাঁচিতে। ইতিমধ্যে কিন্তু বিরাট কোহলি জানিয়ে দিয়েছেন রাজকোট এবং রাঁচি টেস্টে তাকে পাওয়া যাবে না। এবি ডিভিলিয়ার্স যা জানিয়েছিলেন যে তার দ্বিতীয় সন্তানের ইস্যু অনুযায়ী প্রথম দুটি টেস্ট খেলছেন না বিরাট কোহলি, সেই জায়গা থেকে কিন্তু ডিভিলিয়ার্স ফিরে এসেছেন। তিনি বলেছেন তার কাছে সঠিক ব্যাখ্যা নেই কি হচ্ছে। বিরাট কোহলিকে যে পাওয়া যাচ্ছে না এটা পরিষ্কার, সেটা তার ব্যক্তিগত যা ইস্যুই থাকুক না কেন। বিরাট কোহলিকে পাওয়া যাচ্ছে না ধরেই কিন্তু ভারতীয় দল ঘোষিত হতে চলেছে। বিরাট কোহলি না থাকলেও ভারতীয় দল নির্বাচন কিন্তু এখনো পিছিয়ে আছে, এবং নির্বাচকরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে বিরাট কোহলি নন। এক্ষেত্রে রবীন্দ্র জাদেজা এবং কেএল রাহুলের আপডেটের জন্যই তারা অপেক্ষা করছেন। কেএল রাহুল ফিরছেন এটা এখনো অফিসিয়ালি ঘোষণা করা না হলেও কেএল রাহুল যে ফিরছেন তা অনেকটাই নিশ্চিত। অন্যদিকে রবীন্দ্র জাদেজা নিজের সোশ্যাল নেটওয়ার্ক সাইটে পোস্ট করে দিয়েছেন যে তিনি অনেকটাই নিজেকে প্রস্তুত করে ফেলেছেন, এবং তিনি যদি নির্বাচকদের জানান যে তিনি তৃতীয় টেস্ট খেলতে প্রস্তুত, সেক্ষেত্রে কিন্তু রবীন্দ্র জাদেজাকে বিবেচনা করা হবে তৃতীয় টেস্টের জন্য। আমাদের মাথায় রাখতে হবে বিরাট কোহলি এবং রজত পটিদার প্রথম দুটি টেস্টে ছিলেন না, এবং দ্বিতীয় টেস্টে কেএল রাহুল না থাকার জন্য কেএল রাহুলের বদলে কিন্তু সেখানে দলে সুযোগ পান রজত পটিদার। রজত পটিদার ব্যর্থ হয়েছেন, কিন্তু অন্যদিকে একটি সমস্যা নতুন ভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে। জানা যাচ্ছে একজন অফিসিয়াল জানিয়েছেন যে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অফিসিয়াল, তিনি যা জানিয়েছেন সেখানে বলা হয়েছে যে 30টি বল খেলার পরে নাকি শ্রেয়স আইয়ারের পিঠে বেশিতে টান হচ্ছে। শ্রেয়স আইয়ারকেও হয়তো নাও পাওয়া যেতে পারে তৃতীয় টেস্টে। কিন্তু রাজকোটের তৃতীয় টেস্টে এই যে শ্রেয়স আইয়ার থাকবেন কি থাকবেন না, এটা ভারতের কতটা অস্বস্তি বাড়াবে নাকি স্বস্তির কারণ হয়ে উঠবে এটাও এখনো দুর্বোধ্য হয়ে উঠছে। কারণ আরেকজন এটা কন্ট্রাডিক্টরি, যে প্রথম যে অফিসিয়াল বলেছেন যে যেখানটা দাঁড়িয়ে পিঠের পেশির সমস্যা রয়েছে শ্রেয়স আইয়ারের, সেখানে দাঁড়িয়ে কিন্তু কিছু বিভ্রান্তি তৈরি করছে। কারণ ইতিমধ্যে শ্রেয়স আইয়ার যে ফর্মে খেলছেন সেখানে দাঁড়িয়ে কিন্তু ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক তার কাছে বড় রানের আশা করছিল, এবং ইতিমধ্যেই তিনি কিন্তু ধারাবাহিকভাবে ব্যর্থ হতে থাকায় তার কিন্তু ফর্মই তাকে কিন্তু একটা ফায়ারিং লাইনের মুখে দাঁড় করিয়েছে। শ্রেয়স আইয়ার গত 13টি ম্যাচে, বলে রাখা ভালো, গত 13টি ম্যাচে 50-এর গন্ডি পার করতে পারেননি। 13টি ইনিংস ধরে তিনি শুরু করছেন, অথচ কোন ইনিংসেই দেখা যাচ্ছে যে তিনি 30-35-এর গন্ডি পেরোতে পারছেন না। প্রথম দুটি টেস্টের কথা যদি আমি বলি, 4টি ইনিংসে 104 রান করেছেন তিনি। প্রায় প্রত্যেকটি ইনিংসেই তিনি শুরু করেছেন, তার সর্বনিম্ন রান 13, সর্বোচ্চ রান 35, অর্থাৎ এই রানের মধ্যে সীমাবদ্ধ থাকছে। এখানে বলা হচ্ছে 30 রানের পরে তার পিঠের পেশিতে নাকি 30 বল খেলার পরে তার পিঠের পেশিতে টান ধরছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি তার পিঠের পেশিতেই টান ধরে তাহলে দ্বিতীয় টেস্টে তিনি এতটা দুর্দান্ত ফিল্ডিং করলেন কি করে? একজন অফিসিয়াল তিনি আবার জানাচ্ছেন, আপনাদের কি মনে হয়, তিনি সংবাদ মাধ্যমের কাছে এরকমই জানিয়েছেন, আপনাদের কি মনে হয় শ্রেয়স আইয়ারের ইনজুরি রয়েছে? তাহলে বেন স্টোকসকে ওভাবে আউট করতে পারলেন তিনি কি করে? তিনি পরিষ্কার বলেছেন, আপনারা কি দেখেছেন বেন স্টোকসের রান আউটটা? শুধু তাই নয়, কোহলির যে ক্যাচটিও শ্রেয়স আইয়ার নিয়েছেন সেটাও অত্যাধিক ফিটনেসের নিদর্শন বলেই মনে করা হচ্ছে। সেখানে দাঁড়িয়ে তার পিঠের পেশির সমস্যা আছে কি নেই সেটা বড় কথা নয়, কিন্তু তৃতীয় টেস্টে তাকে পাওয়া না গেলে তার ইঞ্জুরি থাকছে কি থাকছে না তার চেয়েও বড় কথা হচ্ছে তাকে কি ড্রপ করার কথাই ভাবছে ইন্ডিয়ান ফিল্টার। যাই হোক না কেন, এটা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যদি শ্রেয়স আইয়ার না থাকেন এবং বিরাট কোহলিকে যদি যখন পাওয়াই যাচ্ছে না, রবীন্দ্র জাদেজাকে এড়ালে পরেও সেক্ষেত্রে কি সরফরাজের সামনে
প্রথম টেস্ট খেলার দরজা খুলে যেতে পারে। আমাদের মাথায় রাখতে হবে মোটামুটি প্রায় 70-এর অ্যাভারেজে তিনি কিন্তু ঘরোয়া ক্রিকেটে রান করে গেছেন ধারাবাহিকভাবে। তার কাছে 100 রান 200 রান মুম্বাই দল মাঝে মাঝেই পেয়েছে, এবং তার সামনে অবশেষে তাকে দ্বিতীয় টেস্টে নেওয়া হয়েছিল, এবং দ্বিতীয় টেস্টে তিনি প্রথম একাদশে ছিলেন না, যদিও তাকে ফিল্ডিং করতে দেখা গেছিল। এখন দেখা তৃতীয় টেস্টে তিনি দলে ঢোকেন কিনা। অন্যদিকে দাঁড়িয়ে আমরা যদি দেখি ইংল্যান্ড দলে হাঁটুর সমস্যায় কিন্তু লিচ তৃতীয় টেস্টেও খেলতে পারবেন বলে এখনো পর্যন্ত সূত্রের খবর না। সেক্ষেত্রে কিন্তু পুরনো যাদের যে স্পিনারদের নিয়ে দ্বিতীয় টেস্টে নেমেছিল ইংল্যান্ড তাদেরকে খেলাতে কিনা সেটাও দেখায়। এবং আমাদের মাথায় রাখতে হবে যা খবর পাওয়া যাচ্ছে এখনো পিচ রিপোর্ট, সেখানে কিন্তু রাজকোটের পিচ এখনো বলা হচ্ছে একইভাবে পাতা উইকেট হবে, এবং সেখানে দাঁড়িয়ে দুটি টেস্টে 15টি উইকেট নেওয়া জসপ্রীত বুমরা থাকবেন কি থাকবেন না। কারণ ভারতীয় বোর্ড এবং থিঙ্ক ট্যাঙ্ক ভাবছিল কাকে রেস্ট দেওয়া যায় কিনা, কারণ 58 ওভার বল করে যিনি 15টি উইকেট নিয়েছে তাকে রেস্ট দিলে তিনি যে ফারাক দুটি টেস্টে ভারতীয় দলের হয়ে করেছিলেন, যদিও প্রথম টেস্টে হারতে হয়েছিল, তবুও জসপ্রীত বুমরা অসামান্য সাফল্য পেয়েছিলেন প্রথম টেস্টে, এবং দ্বিতীয় টেস্টে 91 রানে 9 উইকেট নিয়ে তিনি সম্পূর্ণভাবে ফারাক করে দিয়েছিলেন দু দলের মধ্যে, এবং তাকেই ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত করা হয়েছিল। 209 রান করলেও যশস্বী জয়সওয়াল, অন্য কাউকে ভাবা যায়নি ম্যান অফ দ্য ম্যাচের ক্ষেত্রে জসপ্রীত বুমরা ছাড়া। কারণ জসপ্রীত বুমরা প্রথম ইনিংসে 45 রানে 6 উইকেট, এবং বিশেষ করে তার আগের টেস্টে অসম্ভব ভালো ফর্মে থাকা অলিপপকে যে ইয়র্কারে তিনি বোল্ড করেন, এটা বলা হচ্ছে গেম অফ দ্য ডেলিভারি। একটা অসামান্য ডেলিভারিতে তিনি আউট করেছেন। বেন স্টোকসকেও যে বলে বোল্ড করেছেন তিনি, সেটিও দুর্দান্ত বল ছিল। ফলে জসপ্রীত বুমরাকে সরিয়ে রেখে তৃতীয় টেস্ট আদেও কি ভাবা হবে সেটা নিয়ে সন্দেহ আছে। কারণ মোহাম্মদ সিরাজকে ফেরালে পরেও সিরাজ যে এই মুহূর্তে অসম্ভব ভালো ফর্মে থাকা বুমরার বিকল্প হয়ে উঠতে পারেন না, এটা খুব বলাই বাহুল্য। সেক্ষেত্রে আরো 48 ঘন্টা সময় রয়েছে, কারণ আমরা যা খবর পাচ্ছি 11 তারিখের মধ্যেই দল ঘোষণা করে সেখানে কিন্তু প্রথম প্র্যাকটিস সেশন সেটা কিন্তু 12 তারিখের মধ্যে শুরু হওয়ার কথা। সেক্ষেত্রে 11 তারিখের মধ্যেই দল ঘোষণা করতে হবে। অজিত আগারকারের নেতৃত্বাধীন যে নির্বাচক মন্ডলী আছেন তারা কত তাড়াতাড়ি দল ঘোষণা করছেন সেটাই দেখার। কারণ রাহুল দ্রাবিড় ইতিমধ্যেই বলে দিয়েছেন যে নির্বাচকরা বলতে পারবেন কে টিমে আসছেন কে টিমে আসছেন না। অবশ্যই এখন যে আগামী 48 ঘন্টার মধ্যে কি আপডেট, নতুন আপডেট আরো কি আসছে, কোন দলকে আগামী 3টি টেস্টের জন্য নির্বাচক মন্ডলী বেছে নিয়ে নির্বাচিত করছেন তৃতীয় চতুর্থ টেস্ট এবং পঞ্চম টেস্টের জন্য। আপাতত লক্ষ্য তৃতীয় টেস্টে, পঞ্চম টেস্টে বিরাট কোহলি ফিরবেন কিনা সেটা পরবর্তী প্রশ্ন। আপাতত দেখার নির্বাচক মন্ডলী কোন দল ঘোষণা করছেন, যা আগামী 48 ঘন্টার মধ্যে পরিষ্কার হয়ে যাবে। অনেক